এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক বন্দীদের সবচেয়ে বড় আতঙ্কের নাম হলো শোন অ্যারেস্ট। তাদের মধ্যে যদি কেউ অনেকগুলো আদালতের ধাপ পেরিয়ে সবগুলো মামলায় জামিন পায়ও, শেষমেশ দেখা গেল যে কারাগারের গেট থেকে বেরোনোর ঠিক সেই আগের মুহূর্তেই তাকে অন্য একটি মিথ্যে মামলায় শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। আর কারাগারে যে বন্দীরা রয়েছে, বিশেষ করে এই রাজবন্দীরা, তাদের চিকিৎসার নামে কি যে হ জ ব র ল অবস্থা চলছে, আজকে সেই বিষয়টি নিয়েই কথা বলবো। শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। যে কথা বলছিলাম যে প্রায় 2 বছর হতে চলল অসংখ্য রাজনৈতিক নেতা কর্মী, বিশেষ করে আওয়ামী লীগের নেতা কর্মীরা কারাগারে বন্দী রয়েছেন। এদের প্রায় সবার বিরুদ্ধেই মিথ্যে মামলা দেওয়া হয়েছে, এবং এই মামলাগুলো যে মিথ্যে সেটি বোঝা যায় যে এই প্রায় 2 বছর সময়েও কারো বিরুদ্ধে কিন্তু কোনো মামলার কোনো প্রসিডিংস ঠিকমতো শেষ হচ্ছে না, কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই, এবং ঢালাও হারে এক একজনের বিরুদ্ধে 100, 150, 200 করে মার্ডার কেস দেওয়া হয়েছে। কিন্তু এই যে কারাগারে আছে, মানে সবাই আবার একই লেভেলের নেতা নন। শুধুমাত্র যে রাজনৈতিক নেতাকর্মী তাই নন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, মানবাধিকার কর্মী গণহারে গ্রেপ্তার করা হয়েছে, এবং আওয়ামী লীগের প্রায় 2 থেকে 3 লাখ লোক বিভিন্ন পর্যায়ে গ্রেপ্তার হয়েছে। তাদের কেউ কেউ জামিন পেয়েছে। এখনো প্রায় 60-70 হাজার বিভিন্ন কারাগারে বন্দী বলে আমরা জানছি। তো যারা, যেটা বলছিলাম, যে যারা আদালতের বিভিন্ন ধাপ পেরিয়ে সব মামলায় জামিন পাচ্ছেন, তাদের শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। এবং জেল থেকে বেরিয়েছে এমন কয়েকজনের সাথে আমি কথা বলে দেখেছি, তারা বলেছে যে ভাই, যখন এই জামিন নিয়ে বেরোতে চাই, এই শোন অ্যারেস্ট আতঙ্কেই কিন্তু আমরা ভুগি। এবং এই যে ধরেন আইনি প্রক্রিয়া, জেলের ভেতরে যারা গেছেন তাদের তো প্রচুর টাকা পয়সা খরচ করতে হয়, মানে প্রত্যেকটা পদে পদে। এই যে আদালতে যাচ্ছে, একটা মিনারেল ওয়াটার দিবে, সেইটার জন্য 500 টাকা নেওয়া হয়। তো এরকম। তারপরে বলছে যে আমাদের একদম বন্দি হওয়া থেকে এই আইনি প্রক্রিয়া সবকিছু মিলে যত খরচ হয়, ওই জামিন পেয়ে কারাগারের গেট পেরোতেও তার চেয়ে বেশি টাকা খরচ হয়। তার মানে যখন আপনি জামিন পেয়ে বেরোবেন, তখন অসংখ্য লোককে আপনার ঘুষ দিতে হবে। সেটা যদি না দেন, তাহলে আপনি শোন অ্যারেস্ট। এখন এটা কি শুধুমাত্র ওই কারাগারের ইন্টারনাল বা লোকাল ডিসিশন, নাকি এইটা সরকারের সিদ্ধান্ত, নাকি এটা যুগপৎ সরকার এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের কম্বাইন্ড ডিসিশন? কেন আজকে হঠাৎ শোন অ্যারেস্টের কথাটা বলছি? কারণ গতকাল 16ই জুন মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির বিটের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন, একটা মিটিং করেছেন, এবং সেই মিটিংয়ে তিনি একটা ভাইটাল কথা বলেছেন। আপনারা জানেন যে 2007 সালে 1/11-এ তিনি গ্রেপ্তার হয়েছিলেন, এবং তখন তার উপরে শারীরিক নির্যাতন করা হয়েছিল। সেনাবাহিনীর কিছু সদস্য তাকে এমন ভাবে নির্যাতন করেছিল যে তার পেছনের মেরুদণ্ডের হাড় ভেঙে গিয়েছিল। তিনি নিজেই সেটা বলেছেন। এবং তারপরে যেটা হলো যে তার সেই চিকিৎসাটা ঠিকমতো হয় নাই, এবং তিনি গতকাল যেটা বললেন সেটা হলো যে এখন আমি চাইলেই তো প্রতিশোধ নিতে পারি, কারা এটা করেছে, কারা আমাকে নির্যাতন করেছে, কিন্তু প্রতিশোধ নিলে তো আমার হাড় জোড়া লাগবে না বা ব্যথা কমবে না। এবং এ কারণে তিনি বলছেন যে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে, এবং তিনি তার নেতাকর্মীদেরও এই মেসেজটা দিতে চান সাংবাদিকদের মাধ্যমে। ফেয়ার এনাফ। তো এখন কথা হলো যে বাংলাদেশে বর্তমানে কারাগারে কি চলছে। বাংলাদেশে শোন অ্যারেস্ট আতঙ্কের বাইরেও যারা কারাবন্দী রয়েছে, তাদের চিকিৎসার নামে কি চলছে।
আমি খোঁজ নিয়ে জেনেছি এখন যেটা হয় যে অনেক জেলে যারা আছেন তাদের আত্মীয় স্বজন আমার সাথে যোগাযোগ করেন, যাদের বিভিন্ন ক্রনিক ডিজিজ আছে, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে এবং অনেক বয়স্ক বন্দী রয়েছেন, তাদের ডায়াবেটিস স্বভাবতই একটু কমপ্লিকেটেড, তারা কেউ ঠিকমতো ডায়াবেটিসের চিকিৎসা পাচ্ছেন না। সাংবাদিক মোজাম্মেল বাবু, তিনি প্রোস্টেট ক্যান্সারের জন্য অপারেশন করে এসেছিলেন। প্রোস্টেট ক্যান্সারের পর একটি দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়া থাকে, কেমোথেরাপি থাকে, আরো অনেক ধাপ থাকে, সেই চিকিৎসা তিনি ঠিকমতো পাননি। সাংবাদিক শ্যামল দত্ত, তিনি স্লিপ অ্যাপনিয়া সহ নানান জটিল রোগে ভুগছেন, ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না। মানবাধিকার কর্মী শাহরিয়ার কবির, তিনি প্রবীণ সিনিয়র রেসিডেন্ট, অনেকগুলো অসুখে ভুগছে, তাকে মানে কোনো লিগ্যাল প্রসিডিংস ছাড়া তাকে মিথ্যা মামলায় আটকিয়ে রাখা হয়েছে। আমির হোসেন আমু, আওয়ামী লীগের সিনিয়র লিডার এবং অত্যন্ত সম্মানিত একজন রাজনৈতিক নেতা, তাকে এই বয়সে মিথ্যা মামলায় কারাগারে ঢুকতে হচ্ছে এবং তার চিকিৎসাও ঠিকমতো হচ্ছে না। আমাদের ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, আমি খবর পেলাম যে তিনি যখন কারাগারে ছিলেন তখন তার স্ত্রী মারা গেছে এবং তারপর থেকে তিনি শারীরিকভাবে তো তার অনেকগুলো জটিলতা আছে, তিনি মানসিকভাবেও অনেক জটিলতায় ভুগছেন, মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং তার আচরণগুলো মানে ইট নিডস ট্রিটমেন্ট, সোজা কথায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আবুল বারাকাত সব মামলায় জামিন পেলেন, শোন অ্যারেস্ট। প্রাক্তন বিচারপতি খায়রুল সাহেব সব মামলায় জামিন পেলেন, শোন অ্যারেস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর শিবলি রুবায়াত দুদকের মামলায় আটক আছেন, কোনো কোনো ডেভেলপমেন্ট নাই। আমি বুঝতে পারি না যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে আটক আছেন, বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষকরা কি করছেন? তারা কি রাজনৈতিক প্রতিহিংসা প্রতিশোধ নিচ্ছেন? ডক্টর কলিমুল্লাহ, তিনি জামিন পেলেন, এখন তিনি বেরিয়েছেন কিনা এখন পর্যন্ত আমি খবর পাইনি। তো এই যে শোন অ্যারেস্ট, এই যে আইনকে আটকে রাখা, চিকিৎসা বঞ্চিত করা, এটা কি রাজনৈতিক প্রতিহিংসা নয়? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যে বলেন প্রতিহিংসা নেওয়া যাবে না, সারা দেশের তৃণমূল থেকে একদম সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বিএনপির নেতা কর্মীরা যেভাবে প্রতিহিংসা প্রতিশোধের আগুনে জ্বলছে এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের জীবন ধ্বংস করে দিচ্ছে, কারাগারে চরম নির্যাতন চালাচ্ছে, সেটার ব্যাপারে কি বলবেন? এটাই কি বিএনপি রাজনীতি? মুখে সুন্দর সুন্দর কথা বলবে কিন্তু কাজে তার সম্পূর্ণ বিপরীত। ডাক্তার দীপুমণি, 24 সালের জুলাই মাসে তার ব্যাংককে যাওয়ার কথা ছিল, সব প্লেন টিকিট বুকিং, হোটেল রিজার্ভেশন, হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট সব নেওয়ার কথা ছিল। তার একটা ক্যান্সার সাসপেক্ট করছিল, খবর নিয়ে দেখলাম যে সেই ট্রিটমেন্টের কোনো ফলো আপ নেই। তাহলে এগুলো প্রতিহিংসা নয় তো কি? শোন অ্যারেস্টের নামে কি চলতেছে? এই জায়গা থেকে সরকারের বেরিয়ে আসা উচিত, কারণ ইতিহাস বড় নির্মম। বাংলাদেশে ডক্টর ইউনূস যে ধারাটা চালু করে গেছে প্রতিশোধের, প্রতিহিংসার, এবং বিএনপি এসে সেই ধারাকে আরো বেগবান করেছে, এটা ভবিষ্যতের জন্য কোনো মঙ্গলজনক বার্তা বয়ে আনে না। গতকাল 16ই জুন সংবাদপত্রের জন্য কালো দিবস বলা হয়, কারণ 1975 সালের 16ই জুন বাকশাল সিস্টেমের অধীনে সব পত্রিকাকে বাতিল করে 4টা পত্রিকা জাতীয়ভাবে সরকারিভাবে চালু করা হয়েছিল। এটা আসলে সমাজতন্ত্রের একটা পার্ট। যারা সমাজতান্ত্রিক ব্যবস্থায় যায় তারা সাধারণত এই মিডিয়াকে স্টেট কন্ট্রোল করেন, কিন্তু বঙ্গবন্ধু সরকার এটা নিশ্চিত করেছিলেন যে কোনো সাংবাদিক যেন চাকরি না হারায় বা তার একটা বিকল্প কর্মসংস্থান করেছিলেন, এবং সেই সময় সেই প্রত্যেকটা সংবাদপত্রের স্বাধীনতা ছিল। আজকে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা কোথায়? ডক্টর ইউনূস এসে সব গণমাধ্যমের দখল নিয়েছিল, মালিকদের হটিয়ে দিয়ে প্রত্যেকটা গণমাধ্যম আপনি খোঁজ নেন, 90%।
সব গণমাধ্যম দখল করা হয়েছে। আজকে বাংলাদেশের সত্য কথা বলা যায় না। বাংলাদেশের সত্য কথা বলা যায় না বলেই আজকে আমাদের মতো মানুষ এই ইউটিউবে কথা বলছে। এবং আমরা চেষ্টা করি, আমি পার্সোনালি চেষ্টা করি সর্বোচ্চ সত্য তথ্যটা দেওয়ার জন্য। তারপরেও আমার ভুল হয়। আমি 5 to 10% টাইম আমি যে তথ্যটা দিই, পরে দেখা যায় যে ওই তথ্যটা ঠিক হচ্ছে না। তাহলে আপনি 16ই জুন সংবাদপত্রের জন্য কালো দিবস বলেন, কিন্তু এখন আমরা কোন রং ব্যবহার করব গণমাধ্যমের স্বাধীনতা বোঝাতে? ডার্ক ব্ল্যাক, এর চেয়ে কালো তো হতে পারে না। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।